দিছি দিও। আচ্ছা ঠিক আছে, ভাড়া দিলা না? দিন দিন আমগো দেশের লোকজন খারাপ হয়ে যেতেছে। আমগো বাহাতে এই যে কলেজ পর্যন্ত নিয়ে এলাম, ভাড়া চাইলাম, ভাড়া দিল না, উল্টা দাঁড়িয়ে দেওয়া গেল গা। কি যে একটা অবস্থা। অথচ আমার বাসা থেকে ইডেন কলেজ পর্যন্ত মিনিমাম মোটরসাইকেলে 100 টাকা ভাড়া আছে, ভাড়া না দিয়ে হাইটা গেল গা, উল্টা যাওয়ার সময় জারি দেওয়া গেল। কি বা করার আছে? ভাড়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে দেখা গেছে বাসায় গেলে মায়েরও দিতে পারে, সুতরাং কিছু করার নাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্স গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। ঘটনা কি? ঘটনা হয়েছে আজকে অন্যরকম একটা চিন্তা আমরা নিয়ে ব্লগ করতে পেরেছিলাম যে এই বিষয়টার উপরে ব্লগ করব বা এই সাবজেক্টের উপরে ব্লগ করব, বাট হঠাৎ করে মনে হলো যে না ঠিক আছে, এই সাবজেক্ট না ব্লগ আমি পরেও করতে পারবো, বাট এখন বাংলাদেশে যে জিনিসটা হট টপিক্স চলতেছে সেই জিনিসটা নিয়ে যদি এখন ভিডিও না বানাই তাহলে কেমনে কি? যদিও অলরেডি এই জিনিসটা নিয়ে অনেকে ভিডিও বানায় ফেলছে স্পেসিফিকভাবে, তো চিন্তা করলাম আমিও এইটা নিয়ে একটু কথাবার্তা বলি। যেহেতু আমি একজন ব্লগার, আমারও কথাবার্তা বলার রাইটস আছে। রাইটস লেফট রাইট, আচ্ছা যাই হোক। তো ঘটনা হয়েছে এই গত 2-3 দিন আগে বাংলাদেশের ভিতরে ব্র্যান্ড নিউ দুটা বাইক রিলিজ হয়ে গেছে। একটা হলো গিয়ে হোন্ডা হর্নেট 2.0 আর আরেকটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 4। সবকিছুই ঠিকঠাক চলতেছিল বাইক দুটা রিলিজ হওয়ার পরে, বাট সমস্যা হয়ে গেছে অন্য আরেকটা জায়গা। আচ্ছা, সমস্যার কথা পরে বলি, আগে একটু ব্যাক স্টোরি বলি। ব্যাক স্টোরি হচ্ছে আমার লাইফের প্রথম বাইক কিন্তু ইয়ামাহা এফজেড ভার্সন 2 সিঙ্গেল ডিস্ক এফআই এডিশনটা। ওই বাইকটা দিয়ে আমার হাতে করি, ওই বাইক দিয়ে আমি বাইক চালানো শিখছি। এর আগে কিন্তু আমি বাইক চালাতে পারতাম না। আর অন্যদিকে আমাদের রাজীবের ফার্স্ট বাইক ছিল হোন্ডা হর্নেটের একবারে প্রথম এডিশনটা, সিঙ্গেল ডিস্ক কার্বোরেটর এডিশন। তো আমার মতো সেম, রাজীবও এর আগে বাইক চালাতে পারতো না, রাজীব ওই বাইকটা দিয়ে বাইক চালানো শিখছে, ওই বাইক দিয়ে ওর হাতে করি, মানে বলতে গেলে আমাদের দুইজনের হাতে করি হয়েছে ওই দুটা বাইক দিয়েই, আমি এফজেড, রাজীবের হর্নেট। আমার এখনও মনে আছে এই বাইক দুটা যখন কিনি, এই বাইক দুটা কেনার পর বাসায় কেমনে আনবো মানে এই চিন্তায় মাথা নষ্ট হয়ে গেছিলো। পরে আমার ফুফাতো ভাই রাসেল বাইক কেনার পর শোরুম থেকে বাসা পর্যন্ত নিয়ে আসছিল। তো আমাদের মানে এর আগে বাইক চালানোর কোনো ধরনের কোনো রেকর্ড ছিল না, আমরা ওই বাইক কিনা তারপর দিয়ে বাইক চালানো শিখছি। তো প্রথম বাইক হিসেবে এফজেড চালানোর পরে আমার কিন্তু হর্নেটও চালানো হয়েছে, কারণ রাজীবের হর্নেট ছিল। দেখা গেছে আমি মাঝে মাঝে রাজীবের হর্নেট চালাইতাম আর রাজীব মাঝে মাঝে আমার এফজেড চালাইতো। তো এমন না যে না আমি শুধু এফজেড চালাইছি, প্রথমে হর্নেট সম্পর্কে আমার কোনো ধারণা নাই, বা হর্নেট চালাইছি এফজেড সম্পর্কে কোনো ধারণা নেই, জিনিসটা সেরকম না। ওই পাশাপাশি বাইক ছিল, আমি মাঝে মাঝে হর্নেট চালাইতাম, রাজীব মাঝে মাঝে এফজেড চালাইতো। আচ্ছা, বহুত ব্যাক স্টোরি হয়েছে। এখন নতুন রিলিজ পাওয়া হর্নেট আর এফজেড ভার্সন 4 ইঞ্জিন স্পেক সম্পর্কে হালকা পাতলা করে একটু ব্রিফ দেই। প্রথমে আসি হোন্ডা হর্নেট 2.0 কি দিছে। হোন্ডা হর্নেট 2.0 ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 184 সিসির একটা এফআই ইঞ্জিন, যেটা সর্বোচ্চ হর্স পাওয়ার হচ্ছে 16.6 আর এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 15.5 নিউটন মিটার। আর অন্যদিকে ইয়ামাহা এফজেড ভার্সন 4 ইউজ করা হয়েছে 150 সিসির একটা এফআই ইঞ্জিন, যেটা সর্বোচ্চ হর্স পাওয়ার হচ্ছে 12.23 আর সর্বোচ্চ টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটার। এইটা গেল এই বাইক দুইটার টুকটাক ইঞ্জিন স্পেসিফিকেশন। এখন দেখি পুরান ভার্সনের তুলনায় এই নতুন যে ভার্সন দুইটা, এই যে কয়েকদিন আগে যে রিলিজ হলো, এই দুইটায় নতুন কি আপগ্রেডেশন অফার করা হয়েছে। আচ্ছা, আপগ্রেডেশন বলতে আমি ইন জেনারেল সব ধরনের আপগ্রেডেশন নিয়ে কথা বলবো। প্রথমেই হোন্ডা হর্নেটে আসে। হোন্ডা হর্নেট বললে ভুল হবে, হর্নেট তো আরেকটা আছে মার্কেটে, হর্নেট 2.0। হোন্ডা হর্নেটের সবচেয়ে বড় যে ফিচারটা এবার অ্যাড করা হয়েছে, ফিচার বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি মানে ফিচার না, এটা অ্যাকচুয়ালি হিউজ একটা আপগ্রেডেশন। এটা ফিচার বললে ভুল হবে, এটা বলা উচিত আপগ্রেডেশন। আচ্ছা, হোন্ডা হর্নেটে সবচেয়ে বড় আপগ্রেডেশন এবার যেটা আসছে সেটা হলো কি এটার ইঞ্জিনে। আচ্ছা, আগের যে হর্নেটগুলো ছিল, মানে আমাদের রাজীবের প্রথম যে বাইকটা ছিল, প্রথম যে হর্নেটের কথা বলতেছি, প্রথম যে হর্নেটগুলো ছিল এগুলোর ইঞ্জিন ছিল কার্বোরেটর টেকনোলজি। বাট এখন কার্বোরেটরের দিন নেই ভাই, এখন হলো সব জায়গায় এফআই ছাড়া কোনো গান নাই। সব বাইকে এখন দেখতেছে 110 সিসি 125 সিসি বাইকেও এফআই ইঞ্জিন আসতেছে। তো হোন্ডা এবার আর কোনো ভুল করে নাই, হোন্ডা এবার কাজে করছে। এবার তাদের হর্নেট 2.0 এফআই ইঞ্জিন ইউজ করছে, যেটা হোন্ডার প্রোপ্রাইটারি টার্ম পিজিএমএফআই টেকনোলজি ইউজ করছে, মানে ইঞ্জিনে হিউজ একটা আপগ্রেড আছে। এই এক্সমোশনও কিন্তু পিজিএমএফআই টেকনোলজির ইঞ্জিন ইউজ করা হয়েছে, মানে ইঞ্জিন সেম না বাট টেকনোলজিটা সেম। এটা পিজিএমএফআই জিনিসটা হচ্ছে হোন্ডার নিজস্ব প্রোপ্রাইটারি টার্ম। আর কিছু জিনিস আছে এফআই নিয়ে, মানে খেলাধুলা আছে কিছু। পিজিএমএফআই নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলা লাগবে, সুতরাং আমি এত ডিটেলসে যাইতেছি না, আর একদিন বলবো না পিজিএমএফআই এর কাহিনী। তো হোন্ডা এবার আর ভুল করে নাই, এবার আর কার্বোরেটর ইঞ্জিন দেয় নাই, এবার এফআই ইঞ্জিনই দিছে। যে ইঞ্জিনের টেকনোলজিটা, ইঞ্জিনটা বলে ভুল হবে, যে ইঞ্জিনের টেকনোলজিটা
প্রায় সিবিআর এক্স মোশনের মতো, প্রায় না পুরোটাই এটা সেম টেকনোলজি। সেকেন্ড যে বিগেস্ট আপগ্রেডেশনটা আনছে সেটা হলো গিয়ে সাসপেনশনে। পিছনে মনোশক ইজ ঠিক আছে, পিছনে মনোশক ছিল, মনোশকই আছে। হর্নেটের প্রথমটাও মনোশক ছিল পিছনে, বাট এবার হচ্ছে মেজর যে আপডেটটা আনছে, এবার যে চমকটা আনছে সেটা হলো গিয়ে সামনে সাসপেনশনে হোন্ডা এবার ইউজ করছে ইউএসডি সাসপেনশন, আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করছে। হিউজ একটা আপগ্রেডেশন বলা যায় এই 180 সিসির বাইকে। হ্যাঁ আছে, বাংলাদেশের মার্কেটে আরেকটা অবাগা বাইক আছে, যে বাইকটা 150 সিসি কমোটার সেগমেন্ট হওয়ার পরও ওই বাইকটার ভিতরে আপসাইড ডাউন সাসপেনশন আছে। ওই বাইকের কথায় পরে আসতেছি। হোন্ডা হর্নেট 2.0 এবার ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন। আমার যদি ভুল না হয়ে থাকে খুব সম্ভবত সেটা সোয়া কোম্পানির, বিকজ অফ হোন্ডার ম্যাক্সিমাম বাইকে, হ্যাঁ ম্যাক্সিমাম বাইকই তো, একমাত্র হায়ার সিসি বাইকগুলোতে খুব সম্ভবত অল ইনসেটটা ইউজ করে। আচ্ছা যাই হোক, তো খুব সম্ভবত সোয়া কোম্পানিরই, বিকজ অফ হোন্ডা ম্যাক্সিমাম তাদের ম্যাক্সিমাম বাইকে সোয়া কোম্পানির আপসাইড ডাউন ফর্ক ইউজ করে। এটাও সেম হওয়ারই কথা। যদি আমি বাইকটা সামনে থেকে দেখে নিই, সামনে থেকে দেখলে হয়তো বা বুঝতে পারতাম অ্যাকচুয়ালি কী কোম্পানির। এইগুলো সাসপেনশনের কাহিনী। এবার 3 নাম্বার যে আপডেটটা আনছে সেটার বিষয়ে একটু বলি। সেটা হলো গিয়ে হোন্ডা এবার তাদের হর্নেট 2.0-তে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস দিছে। আগের যে হর্নেট ছিল সেটা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস ছিল না, এটা একটা হিউজ আপগ্রেড। অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস কি যারা MT-15 বা R15 চালান তারা খুব ভালো করে জানেন অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস জিনিসটা কি, এটা কীভাবে কাজ করে। আমি এটা নিয়েও আজকে ডিটেলস বলতে পারবো না, কারণ এটা নিয়ে বলতে গেলে আরেকটা বিশাল বড় কাহিনী বলা লাগবে। সুতরাং জানা নেন, বুঝে নেন যে না ঠিক আছে। এবার R15 MT-তে যে জিনিস দিছে, এবার হন্ডা হর্নেটও সেম একই জিনিস দিছে। আর টুকটাক আপগ্রেডেশন বলতে এইগুলো অ্যাকচুয়ালি আপগ্রেডেশন বলবো কিনা জানি না। এবারের মিটারটাও অনেক আধুনিক মিটার, অনেক ডিটেইলড মিটার। আগের যে মিটারটা ছিল, মানে হর্নেটের প্রথম যে ভার্সনটার কথা যদি বলি, আগের যে মিটারটা ছিল ওইটার ভিতরে মানে গিয়ার ইন্ডিকেটর, টাইম, এগুলা টাইমটা মনে হয় দেখা যেত, গিয়ার ইন্ডিকেটর দেখা যেত না। আচ্ছা যাই হোক, তো মানে অত ডিটেলস কোনো ইনফরমেশন দেখা যেত না। বাট এবারের হর্নেটে মোটামুটি সব ধরনের ডিটেলস ইনফরমেশন আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, সব কিছু মোটামুটি সব কিছুই দেওয়া হয়েছে। এই তো গেল হোন্ডা হর্নেটের আপগ্রেডেশনের কাহিনী। এখন দেখি আমাদের ইয়ামা এফজেড ভার্সন 4 আমাদের জন্য কি কি আপডেট নিয়ে আসছে। আচ্ছা, প্রথম যে আপগ্রেডেশনটা ইয়ামাহা এফজেড ভার্সন 4-এ আসছে সেটা হলো কি এটা টেল লাইটটা পুরোপুরি MT-15 থেকে উঠায় নিয়ে আসা হয়েছে। ও না, MT-15-এর টেল লাইটটা প্রথমেই এফজেড ভার্সন 4-এ আসে না, এই জিনিসটা আসছে প্রথমে এফজেড ভার্সন 3-তে। এফজেড ভার্সন 3 ডিলাক্স এডিশন যেটা, সেটা অ্যাকচুয়ালি MT-র হেডলাইট না, MT-র টেল লাইটটা ইউজ করা হয়েছে। আর ওই লাগে এফজেড ভার্সন 4-ও সেম টেল লাইট, ওই MT-15-এর টেল লাইট ডাইরেক্ট চুরি করে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, চুরি বললে ভুল হবে, কারণ একই কোম্পানির মাল, চুরি করার কিছু নাই, নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, গেল দ্বিতীয় আপগ্রেডটা কি আসছে? দ্বিতীয় আপগ্রেডটা হলো কি এটার হেডলাইটটা চেঞ্জ করা হয়েছে। এবার আমার মনে হয় এফজেড সিরিজের ভিতরে সবচেয়ে জঘন্যতম হেডলাইট বানাইছে এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এটা নিয়ে কারো মানে হার্ট হওয়ার প্রয়োজন নাই। এফজেড সিরিজের ভিতরে সবচেয়ে মানে বাজে আপগ্রেডেশন হেডলাইটের, এটা বারবার বলতেছি ভাই, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এটা পার্সোনাল চয়েসের বিষয়। অনেকের কাছে জিনিসটা ভালো লাগছে, বাট আমার কাছে ভাই এটা জঘন্য লাগছে। মানে এটা দেখলেই মনে হয়, ফার্স্ট টাইম দেখলেই মনে হয় যে এটা রানার বোল্টেতে চুরি করা। রানার বোল্টের হেডলাইটটাও কিন্তু সেম, একই রকমের হেডলাইট। 3 নম্বর যে আপগ্রেডেশনটা আসছে সেটা হলো গিয়ে এটার কনসোল বলতে ড্যাশবোর্ডে যে চেঞ্জটা আসছে সেটা হলো গিয়ে সেম, MT থেকে উঠায় নিয়ে আসছে। MT থেকে উঠায় নিয়ে আসলেও এটার ভিতরে গিয়ার ইন্ডিকেটর নাই ভাই। 110 সিসি 125 সিসি বাইকেও গিয়ার ইন্ডিকেটর থাকে। মানে MT-তে ড্যাশবোর্ড উঠানোর কথা মনে আছে, কিন্তু এটার ভিতরে যে গিয়ার ইন্ডিকেটর দেওয়া লাগবে সেই জিনিসের কথা আর মনে নাই। তাহলে আর কি আপগ্রেড হইলো? শুধু MT-তে চুরি করে আই না, আর চুরি না, বারবার আমি একই কথা বলতেছি, চুরি হবে কেন? এটা হইলো একই জন্য বলে অ্যাডাপ্ট করছে। একই কোম্পানির জিনিস চুরি করবো কি লেগা? আচ্ছা যাই হোক, এরপর ইয়ামা এফজেড ভার্সন 4-এ সবচেয়ে বড় যে আপগ্রেডেশনটা আনা হয়েছে সেটা হলো গিয়ে ট্র্যাকশন কন্ট্রোল। না, ইয়ামার কমিউটার সেগমেন্টে ট্র্যাকশন কন্ট্রোলটা নতুন না, এর আগে ইয়ামা এফজেড এক্সে ট্র্যাকশন কন্ট্রোল ছিল। তো এবার এফজেড ভার্সন 4-এও ট্র্যাকশন কন্ট্রোল আনা হয়েছে। ট্র্যাকশন কন্ট্রোল ইজ ওকে, নতুন ফিচার হিসাবে ট্র্যাকশন কন্ট্রোল দিতে ভালো হয়েছে, বাট 12 হর্স পাওয়ার আর 13 নিউটন মিটারের গাড়িতে অ্যাকচুয়ালি ট্র্যাকশন কন্ট্রোল কতটাই কাজে দিবে এটাই হলো গিয়ে দেখার বিষয়। বিকজ অফ হ্যাঁ, MT-15 R15-এ ট্র্যাকশন কন্ট্রোল দিচ্ছে, ইটস ওকে, বাট 12-13 হর্স পাওয়ারের গাড়িতে মানে এটা কেমনে কি, মানে এটা একটু বেশি হয়ে গেছে। ট্র্যাকশন কন্ট্রোলটা না দিয়ে অন্য একটা ফিচার অ্যাড করা যেত, যেমন কুলিং সিস্টেমটা হয়তো বা একটু আপগ্রেড করা যেত, বা ডুয়াল চ্যানেল ABS দেওয়া যেত। বাট আমার মনে হয় ট্র্যাকশন কন্ট্রোলটা অ্যাকচুয়ালি এফজেড সিরিজের জন্য একটু বেশি হয়ে গেছে। এটা MT-15 R15-এর জন্য ওকে,
বাট এফজেড সিরিজের জন্য ট্র্যাকশন কন্ট্রোলটা কতটুকু কাজে লাগে সেটা হলো দেখার বিষয়। আমার মনে হয় না খুব একটা বেশি কাজে লাগবে। আর টুকটাক যে আপগ্রেডেশনগুলো আছে যেমন এফজেড ভার্সন 4 এর ইন্ডিকেটর লাইটগুলো প্লাস হলো হর্নেটের ইন্ডিকেটর লাইটগুলো এগুলো টোটালি চেঞ্জ আসছে। তারপর হলো গিয়া সিঙ্গেল চ্যানেল এবিএস, দুইটাই সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। আগের হর্নেটে সিঙ্গেল চ্যানেল এবিএস ছিল না, ভার্সন 3 ছিল, বাট প্রথম যে হর্নেটটা ছিল সেটার ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি এবিএস ছিল না। সেকেন্ড যে ভার্সনটা বাই করছিল বাংলাদেশে খুব সম্ভবত 2,55,000 দাম ছিল, ওটা মার্কেট খায় নাই, খুব একটা মানুষে কেনা নেই, ওটার ভিতরে এবিএস ছিল। তো এবার একটা এবিএস দিছে, এফজেডে তো আগে থেকে এবিএস ছিল। এই তো টুকটাক এইগুলাই মোটামুটি আপগ্রেডেশন। আচ্ছা যাই হোক, এর পর্যন্ত সবই ঠিক আছিল, দুই বাইকের ফিচার অনুযায়ী সব কিছু সবই ঠিক আছে। বাট সমস্যা যেটা ক্যাচাল যে জিনিসটা লাগছে সেটা হলো এই বাইক দুইটার প্রাইসিংয়ে। ইন্ডিয়ায় হর্নেট 2.0 এর দাম হয়েছে 1,39,000 রুপি, আর এফজেড ভার্সন 4 এর দাম হচ্ছে 1,29,000 রুপি। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, প্রাইসিং ইন্ডিয়ার ইজ ওকে। সমস্যাটা বাড়ছে যেখানে সেটা হলো বাংলাদেশে আইসা এই দুইটা বাইকের দাম টোটালি উল্টায় গেছে। বাংলাদেশের মার্কেটে হর্নেট 2.0 এর প্রাইস ধরা হয়েছে 2,90,000 টাকা, আর ইয়ামাহা এফজেড ভার্সন 4 এর দাম ধরা হয়েছে 3 লাখ টাকা। আচ্ছা 3 লাখ টাকা না, 3 লাখ টাকা থেকে মনে হয় 500 টাকা ছাড় আছে। 500 টাকা হইলে গিয়ে আপনার বাহার থেকে শোরুম পর্যন্ত সিএনজি ভাড়া দেওয়া যাবেন, সেই জন্য 500 টাকা কম। মানে জিনিসটা টোটালি উল্টা হয়ে গেছে। যে জিনিস ইন্ডিয়ায় দাম কম 10,000 রুপি, সেটা বাংলাদেশে এসে 10,000 টাকা বেশি হয়ে গেছে। হোন্ডা হর্নেটটা বাংলাদেশে একদিন আগে লঞ্চ হয়েছে, এফজেড ভার্সন 4টা একদিন পরে লঞ্চ হয়েছে। আমার মনে হয় যদি হর্নেটটা যদি লঞ্চ না হইতো, আগে লঞ্চ যদি না হইতো এই প্রাইসিংয়ে, আমার মনে হয় এফজেড ভার্সন 4 এর দাম ধরা হয়তো মিনিমাম 3.5 লাখ টাকা থেকে 3,20,000 টাকার ভিতরে। আমি এটা ভালো করেই জানি, বিকজ অফ এটা ইয়ামাহা বাংলাদেশে যারা ইয়ামাহার ডিস্ট্রিবিউটর, যারা বাংলাদেশে ইয়ামাহা বাজারজাত করে, ইয়ামাহা বাংলাদেশে বিপণন করে, তারা একটু না কুচা স্বভাবের। তারা অন্য যে বাইক কোম্পানিগুলো আছে এইগুলারে মানে গোনাই ধরে না বলতে, এর আগে জিক্সারের পিছে লাগছিল, জিক্সার কার্বোরেটর ইঞ্জিন, জিক্সার পরিবেশ দূষণ করে, এই সেই আবি যাবি। এখন এরা লাগছে হইলো গিয়ে হর্নেটের পিছে, মানে হোন্ডার পিছে। তারা প্রমাণ করার জন্য মানে উঠা পড়ে রাখছে যে ইয়ামাহার ইঞ্জিন ভালো, হোন্ডার ইঞ্জিন ভালো না। তারা হয়তো বা ভুলে গেছে পৃথিবীর ভিতরে মোটরসাইকেলের জগতে হোন্ডা ওয়ান অফ দ্য বললে বলবো, হোন্ডা সবচেয়ে রিলায়েবল ইঞ্জিন বানায়। সমস্যাটা হলো এই জায়গায়, একটা বাইককে ভালো প্রমাণ করার জন্য আর একটা বাইকের দুর্নাম করার কোনো প্রয়োজন নেই। আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, আপনার প্রোডাক্ট যদি ভ্যালু ফর মানি হয়, আপনার বাইক এমনি চলবে, আপনার কোম্পানির বাইক এমনিই মানুষ কিনবে। বাট আমাদের দেশে ইয়ামাহার যারা ডিস্ট্রিবিউটর আছে, ইয়ামাহা যারা বাংলাদেশে বিপণন এবং বিক্রয় করে থাকে, তাদের প্রবলেম যেটা সেটা হলো গিয়া তারা নিজেদের কোম্পানির বাইককে ভালো প্রমাণ করার জন্য অন্য যে বাইক কোম্পানিগুলো আছে সেগুলারে মানে একচেটিয়াভাবে খারাপ বলা যায়, মানে এটা ভালো না, আমাদের বাইকটাই ভালো। অথচ তাদের বাইকের ফিচারগুলো থেকে অন্য যে বাইক কোম্পানিগুলো আছে তাদের বাইকগুলো আরও বেটার ফিচার অফার করতেছে কিন্তু পাবলিক, এবং সেটা বেটার প্রাইসে। টিভিএস অ্যাপাচের কথা যদি বলি, সুজুকি জিক্সারের কথা যদি বলি, বা বাজাজের পালসার N160-র কথা যদি বলি, এই বাইকগুলো কিন্তু এফজেড ভার্সন 3, ভার্সন 4 থেকে বেটার ফিচার অফার করতেছে, তাও আবার বেটার প্রাইসে। এই যে কয়েকদিন আগে যে এফজেড ভার্সন 4 এর লঞ্চিং ইভেন্ট গেল, লঞ্চিং ইভেন্টে যারা যেটা করছে, এটা অ্যাকচুয়ালি বললেন নিজের মুখে নিজেই থুতু মারা হইতেছে। এরা করছে কি, এই যে বিভিন্ন পেড রিভিউয়ার যারা আছে তাদের ডাইকা নিয়ে দাওয়াত কইরা খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে। এবার দেখলাম বিরিয়ানি নেই, এবার দেখলাম যে মোরগ পোলাও খাইছে। আচ্ছা যাই হোক, বিরিয়ানি খাওয়াইছে, তারপর দেয়া বলে দিছে যে ভাই এটা নিয়ে খুব সুন্দর করে একটা রিভিউ দিবেন, ভিডিও করবেন। আর আরেকটা গ্রুপ আছে, এদের কাজ হলো গিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপে যায়, বাইক রিলেটেড যত ফেসবুক গ্রুপ আছে এগুলোর ভিতরে যে ইচ্ছা মতো বমি করবো। অন্য যে কোনো বাইকের সাজেশন চাইলেই ওরা ঘুরায় ফিরায় বলবো ভাই বাজেট বাড়ায় V2 নেন, বাজেট বাড়ায় V3 নেন, বাজেট বাড়ায় এখন তো বাজেট বাড়ায় V4 নেন। বাট অন্য বাইকেও যে ভালো ফিচার দিতেছে ভালো প্রাইসে, এইটা তারা মানতে নারাজ। তাদের কথা হলে দাম কম মানে জিনিস খারাপ, অথচ তারা সিন্ডিকেট করে প্রোডাক্টের দাম বাড়িয়ে সেই প্রোডাক্ট সাধারণ পাবলিকের কাছে বেশি দামে বিক্রি করবে। এই জিনিস তারা জীবনও ভুলেও স্বীকার করবে না। যেই জিনিস ইন্ডিয়ার প্রাইস কম সেই জিনিস বাংলাদেশে এসে দাম বাইরে যায় কেমনে, এটা কোন যুক্তিতে বাড়ে, এটা মানে কোন হিসাবে বাড়ে, এই জিনিসই তো আমি বুঝলাম না। যদিও দাম বেশি হওয়ার পিছনে তাদের 101টা যুক্তি আছে, বাট আমার কাছে যেই যুক্তিগুলো সবচেয়ে ভ্যালিড মনে হয় সেটা হলো গিয়া এই যে হাজার হাজার দালাল পুষতেছে, তারপর টাকা পয়সা দেওয়া পেড রিভিউ করানো লাগতেছে, এই টাকাগুলোকে তারা কি নিজের পকেটে থেকে দিবে? না, এই যে প্রোডাক্টের হুদায় দাম বাড়ায় এই পাবলিকের পকেট থেকেই টাকাগুলো নিয়ে এই কাজগুলো করবে। হর্নেটের সাথে কখনোই এফজেড ভার্সন 4 এর তুলনা হয় না। হর্নেটটা যদি এইখানে থাকে, এফজেড ভার্সন 4টা ঠিক এইখানে। হর্নেটের সাথে হর্নেটের কম্পিটিটর হলো গিয়ে পালসার N250। হ্যাঁ, N250-র তুলনায় হর্নেটটা একটু খারাপ করছে বিকজ অফ
পালসার N250 তে ডুয়াল চ্যানেল ABS আছে, তারপর লিকুইড কুল না অয়েল কুল সিস্টেম আছে। সেই হিসাবে হর্নেটে ডুয়াল চ্যানেল ABS দেয় নাই, ডুয়াল চ্যানেল ABS দেওয়া দরকার ছিল, তারপর দেওয়া যে কোনো একটা কুলিং সিস্টেম দেওয়া দরকার ছিল। এয়ার কুল আমার মনে হয় একটু কম হয়ে গেছে, লিকুইড কুল না হলে অ্যাটলিস্ট অয়েল কুল দেওয়া উচিত ছিল। তো ওইটার কম্পিটিশন ওইটার সাথে, ওইটার কম্পেয়ার হবে ওইটার সাথে। FZ ভার্সন 4 এর সাথে হর্নেটের কম্পেয়ার ভাই কোনোভাবেই হয় না। FZ ভার্সন 4 এর কম্পিটিটরকে, FZ ভার্সন 4 এর কম্পিটিটর হলো গিয়া TVS রাইডার, সরি আচ্ছা আমি মনে একটা বেশি বলে ফেলছি, না বেশি বলি নাই বিকজ অফ TVS রাইডারের অ্যাটলিস্ট মিটারের ভিতরে গিয়ার ইন্ডিকেটর আছে, সব ধরনের ইনফরমেশন আছে, কোনো অংশ কম না। আবার যদি পাওয়ারের কথা চিন্তা করি, TVS রাইডারের পাওয়ার কিন্তু প্রায় FZ এর কাছাকাছি, হর্স পাওয়ারটা মনে হয় খুব সম্ভবত TVS রাইডারের বেশি। হর্নেটের কথা বাদই দিলাম, 150 সিসি সেগমেন্টে বাংলাদেশে যতগুলো কমিউটার সেগমেন্টের বাইক আছে তার ভিতরে সবচেয়ে কম পাওয়ারফুল, কম ফিচারওয়ালা আর সবচেয়ে ওভার প্রাইস বাইক হচ্ছে এই FZ ভার্সন 4। হর্নেটের সাথে কারা এটার তুলনা দিতেছে আমি জানি না, মানে হর্নেটের সাথে কোনো অ্যাঙ্গেলেই FZ ভার্সন 4 এর তুলনা হয় না। এই তো কিছুদিন আগে হোন্ডা SP 165 বাজারে ছাড়লো, যেটার পাওয়ার FZ ভার্সন 4 এর থেকেও বেশি, যেটা PJMFI ইঞ্জিন, তারপর সবচেয়ে বড় বিষয় যেটা ড্যাশবোর্ডটা ক্লোজ টু এক্সমোশন, প্রায় এক্সমোশনের মতো দেখা যায়। আর আরও সবচেয়ে বড় ম্যাটার যেটা, সেটা হলো গিয়ে বাইকটা মোটামুটি অ্যাফোর্ডেবল, 2,30,000 টাকা, ওভার প্রাইস না। মানে জিনিসটা এরকম না যে FI দিলাম, একটু জিগজাগ দিলাম, মাইসেরে বইলা দিলাম, কমফোর্টার মেশিন দাম বানায় দিলাম 3 লাখ টাকা। ভাই অন্য আরও বাইক আছে, আমি শুধু যে SPর কথা বলবো তা না, বাংলাদেশের মার্কেটে এরকম প্রিমিয়াম আরও বাইক আছে। এই যে কইলাম না যে বাংলাদেশে আর একটা কপাল পরা বাইক আছে, এই হিরো থ্রিলারের কি নাই, আপসাইড ডাউন সাসপেনশনটা পর্যন্ত আছে, সেম KYB কোম্পানিরই, আমার যদি ভুল না হয় KYB কোম্পানির আপসাইড ডাউন সিস্টেম। তো সমস্যা কি, ওই বাইকের দাম মনে হয় 2,65,000 টাকা। আমাকে জাস্ট একটা যুক্তি দেখান যে কেন আমি 10,000 টাকা বেশি দিয়ে কম ফিচারওয়ালা, কম পাওয়ারফুল, ওভার প্রাইসড একটা বাইক কিনবো, জাস্ট আমার একটা যুক্তি দেখান। আমাকে যদি এখন এই বর্তমানে কেউ যদি আমার অফার করে যে ভাই তোমার একটা FZ দিব অথবা একটা হর্নেট দিব, তুমি কোনটা নিবা, আমি এখনও চোখ বুঝা হর্নেটে নিব, কারণ আমার কাছে ভাই ভ্যালু ফর মানি জিনিসটা অনেক ম্যাটার করে। আর আমি একটা জট মাল 10,000 টাকা বেশি দেওয়া কিনবো না, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার নীতির সাথে যায় না। কারণ আমি হর্নেটে বেশি জিনিস অফার পাইতেছি, বেশি স্পেক পাইতেছি, বেশি ফিচার পাইতেছি, সুতরাং ওই 10,000 টাকা বেশি দিয়ে জট মাল নেওয়ার কোনো চিন্তা ভাবনা আমার নাই। বাকি জিনিস ছেড়ে দিলাম আমি কনজিউমারের উপরে, আপনি বেশি টাকা দিয়ে জট মাল কিনবেন নাকি পারফেক্ট প্রাইজিংয়ে পারফেক্ট মেশিন কিনবেন সেটা আপনার ডিসিশন, কারণ টাকা আপনার, বিবেকটাও আপনার। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এখন ব্লগ শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও। Oh, this you crazy mother.